আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখীর দুপুর 2টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। মোবাইল ফোনে বিলের উপর বসছে 1% হারে সারচার্জ, আদায় করা টাকা ব্যবহার হবে উন্নয়নমূলক কাজে। মগবাজারে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি কালাবাবু বন্দুকযুদ্ধে নিহত, 2 সহযোগী গ্রেপ্তার। গুলশানের বাড়ি বাঁচাতে বইয়ে খালেদা জিয়া ও তার পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ, অভিযোগ রিজভির। মানবতা বিরোধী অপরাধে বাগেরহাটের সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবং রাজধানীতে রেল লাইনের পাশে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চলছে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় ভাঙা হচ্ছে না বস্তিঘর। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। এখন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের 1% হারে উন্নয়ন সারচার্জ দিতে হবে। এই বিধান রেখে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্য অর্থের উপর 1% হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া শাস্তির মেয়াদ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইনের সংশোধন প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন ধরনের অফেন্স আছে এই আইনের আওতায়, 3 ধরনের অফেন্স। এই 3 ধরনের অপরাধীর শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 2 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা। রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহ আলম খন্দকার ওরফে কালাবাবু নিহত হয়েছে। সে মগবাজারের ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গত 28 আগস্ট মগবাজারের চাঞ্চল্যকর ওই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। ইউসুফ রানার রিপোর্ট। গত 28 আগস্ট রাতে মগবাজারের সোনালীবাগের এই বাসার ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী। এতে বৃষ্টি আক্তার, মুন্না ও বিল্লাল হোসেন নামে 3 জন নিহত হয়। ঘটনার পরপরই নিহতদের স্বজনরা অভিযোগ করেছিলেন হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসী শাহ আলম খন্দকার ওরফে কালাবাবু জড়িত। আমরা যখন ইট গাঁথি তখন আমাদের থেকে 3 লাখ টাকা চাইছে চাঁদা। বলছে টাকা চাঁদা না দিবি তোকে ফ্যামিলি শুদ্ধ মাইরালাম। আমার ভূতের যেমন মারছে এমন চাই। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করলেও কালাবাবু ছিল ধরাছোঁয়ার বাইরে। সোমবার ভোরে মগবাজারে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় কালাবাবু। ডিবির একটি টিমের সাথে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সেখানে গোলাগুলিতে অজ্ঞাতনামা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়েছে। বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের 2 সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ রানা, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে সংবাদ সম্মেলনে ডিএমপি জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন কালাবাবু ও তার সহযোগীরা বাদীকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মগবাজারে অবস্থান নেয়। এ সময় সন্ত্রাসী কালাবাবু ও তার সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধে কালাবাবু মারা যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করে ডিবি পুলিশ। গুলশানের বাড়ি রক্ষা এবং সরকারকে খুশি করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের চেয়ারপারসন ও তার 2 ছেলেকে নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যারা নিজের স্বার্থে ক্ষণে ক্ষণে রং বদলায়, জাতি তাদের চেনে। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী। চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বেড়া জাল দিয়ে, চক্রান্ত জাল দিয়ে কোনোদিনই কোনো স্বৈরাচারী সরকার, স্বেচ্ছাচারী সরকার, খুনি সরকার টিকে থাকতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি।
৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটে সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ওই ট্রাইব্যুনাল সকালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ধর্মান্তরিত করার ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। রাজধানীতে রেলের জমিতে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আপাতত বস্তি উচ্ছেদ করা হচ্ছে না বলে জানানো হয়েছে। অভিযানের ৩য় দিনে তেজগাঁও রেল স্টেশন থেকে মহাখালী রেলগেট পর্যন্ত অভিযান চলে। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান। ৩য় দিনের মতো চলা এই অভিযান তেজগাঁও রেল স্টেশন থেকে শুরু হয়ে মহাখালী রেলগেট এলাকায় শেষ হয়। এর আগে দুদিনের অভিযানে রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা হলেও সোমবার সেরকম কিছু ঘটেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আর যেন গড়ে না ওঠে সেজন্য কঠোর তদারকির ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের পরে যাতে আর কোনো দোকানপাট বসতে না পারে, এজন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা আরএনবি এবং জিআরপি মিলে শক্তিশালী একটা টিম গঠন করতেছি, তদারকি করব আমরা। তবে রেলের জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে। মানবিক কারণে সময় দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়। এরপর শুক্রবার রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আলোচিত জজ মিয়ার মা জোবেদা খাতুনকে ২য় দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী বিশেষ আদালতে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহিদ নুর উদ্দিনের আদালতে এই জেরা হয়। গত ৮ সেপ্টেম্বর সাক্ষ্য দিয়েছিলেন জোবেদা খাতুন। এদিকে সাক্ষ্য দিতে জজ মিয়া ও তার বোন খোরশেদা আক্তারও আদালতে হাজির হয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে জজ মিয়াকে আটক করা হয়। তবে ২০০৮ সালে তাকে আসামি থেকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় সিআইডি। যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদের চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলাম। সকাল থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AM আমজাদ তাকে উদ্ধার করেন। বিকেলে সিন্ডিকেটের বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বর্ণাঢ্য আয়োজনের সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস, এই স্লোগানে সকালে দিবসটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় রাজস্ব বোর্ড চত্বরে জাতীয় আয়কর দিবসের উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অর্থমন্ত্রী, NBR এর চেয়ারম্যান, FBCCI সভাপতি সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অংশ নেয়। সংবিধানের ১৬ সংশোধনী বিল ১৭ অথবা ১৮ আগস্ট পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি আরো বলেন, এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের স্বাধীনতা ও বিচারপতিদের অপসারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা হচ্ছে। এখানে ইমপিচমেন্ট শব্দটা, অভিশংসন শব্দটাই নাই, অথচ তারা নিয়ে আসলেন। এটা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এটি শুধু অসাধুতা, যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক এই বক্তব্য রিভিশন দিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11.5 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। বিমানবন্দর কাস্টমস থেকে জানানো হয়, বেলা 11:15টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে একটি আসনের নিচে বিশেষভাবে স্বর্ণের বারগুলো আটকানো ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি চালিয়ে 100টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন 11 কেজি 700 গ্রাম, আনুমানিক বাজার মূল্য 5,49,00,000 টাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে 2,20,000 পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। ভোর রাতে নৌবাহিনীর এন্টি স্মাগলিং ইউনিটের একটি টহল দল ইয়াবাগুলো উদ্ধার করে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় নৌবাহিনী কর্তৃপক্ষ। নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রলারটিকে ধাওয়া করে। এ সময় বহির্নোঙরের কাছে উপকূলে ট্রলারটি নোঙর করে পালিয়ে যায় আরোহীরা। পরে এতে তল্লাশি চালিয়ে 2,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলের পাশে মেস থেকে ককটেল উদ্ধারের ঘটনায় শিবিরের 47 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। রাতে হাটহাজারী থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ ধর বাদী হয়ে মামলাটি করেন। ককটেল উদ্ধারের ঘটনার পর ক্যাম্পাস ও তার আশপাশের জায়গায় অভিযান চালিয়ে আরও ছাত্র শিবিরের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে আজও 1 ঘন্টার নির্ধারিত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। বাংলাদেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি ও আমলাতান্ত্রিক জটিলতা অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা বলে মনে করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস শাট। দুপুরে আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পাইকারদের আগমনে জমে উঠতে শুরু করছে ফরিদপুরের পশুর হাট। এবার হাটে আমদানি ভালো, তবে অবাধে ভারতে গরু আসায় লোকসানের আশঙ্কা করছে স্থানীয় খামারিরা। ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে তানভীর এলিনের রিপোর্ট। ঈদুল আজহার খুব বেশি দিন বাকি নেই। বছরের এই সময়টাতেই পশু কেনা বেচা হয় সবচেয়ে বেশি। এরই মধ্যে ভিড় জমতে শুরু করেছে ফরিদপুরের পশুর হাটগুলোতে। ক্রেতাদের বেশিরভাগই পাইকারি ব্যবসায়ী। এখান থেকে গরু কিনে ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে যান তারা। গরু কেনার পর ট্যাবলেট ও ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে মোটা তাজাকরণের অভিযোগ পাওয়া গেছে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে। এদিকে ভারত থেকে অবাধে গরু আসায় লোকসানের মুখে পড়তে পারেন প্রকৃত খামারিরা। ইন্ডিয়ান গরু যদি আসে তাহলে বাংলাদেশ আমাদের একটু মালিকের সমস্যা হয়ে যায়, বেচাকেনি করতে পারে না। আমাদের এবার মনে হচ্ছে ব্যবসা জুতবেন না, লস দেবেন। গরু চাপের কারণে দেশি গরু বেচা কেনা নেই। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, খামারিদের দুশ্চিন্তার কোনো কারণ ঘটেনি। এই মোটাতাজাকরণে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় মোটাতাজা করছে। আমাদের বিভাগীয় যে উন্নত প্রযুক্তির মাধ্যমে মোটাতাজা করতে হয় সেই পদ্ধতি অবলম্বন করেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। বাংলাদেশে নাশকতার জন্য জামায়াতে ইসলামীকে অর্থ সরবরাহের সাথে তৃণমূল নেতা ইমরানের জড়িত থাকার সংবাদে উদ্বিগ্ন সিলেটের নাগরিক সমাজ। ইমরানের পৈতৃক বাড়ি সিলেটে হওয়ায় সেখানকার স্থানীয় রাজনীতির সাথে তার জড়িত থাকা অসম্ভব নয় বলে ধারণা করছেন তারা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ব্যাপারে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা। সিলেট প্রতিনিধি শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট, জানাচ্ছেন পিন্টু হাজং। জামায়াতে ইসলামীকে অর্থ অস্ত্রের যোগান দিয়ে নির্বাচনের আগে পরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তৃণমূল সাংসদ হাসান ইমরানের প্রত্যক্ষ মদদের খবরে উদ্বিগ্ন সিলেটের নাগরিক সমাজ। ইমরানের পৈতৃক বাড়ি সিলেটে হওয়ায় জেলার জামায়াত নেতাকর্মী ও মৌলবাদীদের সাথে ইমরানের যোগাযোগ থাকার আশঙ্কা করছেন তারা। সিলেটে জামায়াত বেশ শক্তিশালী হয় উদ্বেগ কিছুটা বেশি। তার বাড়ি যেহেতু সিলেটে, অতএব সে এইসবের সাথে জড়িত থাকতে পারে। সিলেটে তার একটা গভীরে একটা আস্তানা থাকতে পারে। এগুলো আমরা সরকারের কাছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবো সেগুলা তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করা। সিলেটে জামায়াত মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ইমরানের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন তারা। এই দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে, তাহলে অবশ্যই তার তো সম্পর্ক এখনো রয়েছে, সেটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন আগেই পরিবারের সাথে ইমরান ভারতে চলে গেলেও জন্মভূমি হওয়ার সুবাদে সিলেটে ইমরানের কোনো তৎপরতা আছে কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেটের সুশীল সমাজ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরাক ও সিরিয়া ইসলামিক স্টেট জঙ্গিদের দমনে বিমান হামলার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জোট গঠনে সম্মত আরব রাষ্ট্রগুলো। তবে কোন কোন রাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে তা এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। এর আগে 10টি আরব রাষ্ট্র সহ মোট 40টি দেশ আন্তর্জাতিক জোট গঠনে সম্মত হয়। আইএস জঙ্গি দমনের কর্মপন্থা নিয়ে আজ প্যারিসে দেশগুলোর সাথে আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে আইএস জঙ্গিরা এক ব্রিটিশ নাগরিককে শিরচ্ছেদ করার পর সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ভয়ভীতি দেখিয়ে জঙ্গি দমনে তার সরকারকে পিছপা করা যাবে না। লিবিয়ার উপকূলে প্রায় 250 অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপগামী নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে রাজধানী ত্রিপোলির তাজৌরা এলাকায় ডুবে যায়। এই ঘটনায় মাত্র 26 জনকে উদ্ধার করা হয়েছে, বাকি সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সাগরে অনেক মৃতদেহ ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। জানাবো খেলার খবর। সেন্ট লুসিয়া সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও ফলো অনের সংখ্যায় বাংলাদেশ। 7 উইকেটে 104 রান করে প্রথম ইনিংসে 276 রানে পিছিয়ে টাইগাররা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 380 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মাজহারুল ইসলামের রিপোর্ট। দ্বিতীয় দিনের শুরুতে সেন্ট লুসিয়ার উইকেট সহায়তা করল বাংলাদেশের পেসারদের। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 3 উইকেট হারিয়ে 246 রান তুললেও এই দিন আলামিন, রবিউল ও শফিউলের তোপের মুখে পড়ে 251 থেকে 269। এই 18 রান তুলতেই 4 উইকেট হারায় তারা। ব্রাভোকে 46 রানে রবিউল ফেরানোর পর ব্ল্যাকউড ও রামদিনকে আলামিন ও কেমার রোচকে ফেরান শফিউল। স্কোরবোর্ডে ক্যারিবিয়ানদের 7 উইকেটে 269 রান টাইগারদের কিছুটা স্বস্তি দিলেও তা বেশিক্ষণ থাকেনি। টেলরকে নিয়ে 8ম উইকেটে 54 আর সুলেমান বেনকে নিয়ে 9ম উইকেটে 52 রানে জুটি করে স্বাগতিকদের 380 রানের বড় সংগ্রহ এনে দেন শিবনারায়ণ চন্দ্রপাল। অপরাজিত থাকেন 84 রানে। আলামিন 3টি এবং রবিউল, শফিউল ও তাইজুল ইসলাম নিয়েছেন 2টি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সংকটে বাংলাদেশ। দলীয় 14 রানেই কেমার রোচের বলে আউট হন শামসুর রহমান। 9 রান করে এনামুল হক বিজয় বিদায় নিলে সংখ্যা আরো বাড়ে। এক প্রান্ত থেকে রান তুলতে থাকা তামিম ইকবাল 48 করে দলীয় 62 রানে রোচের শিকার হলে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মুমিনুল 3, মুশফিকুর রহিম 4 ও নাসির হুসাইন 1 রান করে বিদায় নেন। ফলে 69 রানেই 6 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম 20 রানের জুটি করলে 100 নিচে অল আউট হওয়ার লজ্জা থেকে বেঁচে যায় বাংলাদেশ। তাইজুল 12 রানে আউট হলেও রিয়াদ 13 ও শফিউল ইসলাম 7 রানে অপরাজিত আছেন। কেমার রোচ 33 রান দিয়ে নিয়েছেন 5 উইকেট। মাজহারুল ইসলাম, বৈশাখী নিউজ। ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এই মৌসুমে প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অ্যাঞ্জেল ডি মারিয়ার অসাধারণ পারফরম্যান্সে কুইন পার্ক রেঞ্জার্সকে 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যান ইউয়ের কোচ হিসেবে এটা লুই ফন হালের প্রথম জয়। 24 মিনিটে ইংলিশ জায়ান্টের হয়ে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে যোগ দেয় ডি মারিয়া। 36 মিনিটে হেরেরা ও 44 মিনিটে ওয়েন রুনি গোল করলে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 58 মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত পাস থেকে গোল করে দলকে 4-0 এগিয়ে নেন হুয়ান মাতা। এদিন মনকো থেকে 1 বছরের জন্য ধারে যোগ দেয়া রাদামেল ফালকাওয়ের অভিষেক হয় লাল জার্সিতে। জেনেভায় অনুষ্ঠিত ডেভিস কাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। সেমিফাইনালে ইতালিকে 3-1 ব্যবধানে হারায় তারা। ফ্যাবিও ফগনিনির বিপক্ষে 6-2, 6-3, 7-4 গেমে সরাসরি সেটে জয় পান সুইস তারকা রজার ফেদেরার। এর আগে আরেক সিঙ্গেলসে ইতালির বিপক্ষে জয় পান সুইজারল্যান্ডের স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা। এছাড়া ডাবলসেও ইতালিকে হারায় সুইসরা। ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ 9 বারের বিজয়ী ফ্রান্স। এর আগে 1992 সালে ফাইনালে পা রাখলেও এখনো ডেভিস কাপের শিরোপা জয় করতে পারেনি সুইজারল্যান্ড। ডেভিস কাপের ফাইনাল শুরু হবে 21 নভেম্বর এবং শেষ হবে 23 নভেম্বর। এরই সাথে শেষ করব আমাদের এখনকার সংবাদ। শিরোনামগুলো জানাবো আরো একবার। মোবাইল ফোনে বিলের উপর বসছে 1% হারে সারচার্জ। আদায় করা টাকা ব্যবহার হবে উন্নয়নমূলক কাজে।
মগবাজারে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি কালাবাবু বন্দুকযুদ্ধে নিহত, 2 সহযোগী গ্রেফতার। গুলশানের বাড়ি বাঁচাতে বইয়ে খালেদা জিয়া ও তার পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ, অভিযোগ রিজভির। মানবতা বিরোধী অপরাধে বাগেরহাটের সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। রাজধানীতে রেল লাইনের পাশের অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চলছে, আদালতে নিষেধাজ্ঞা থাকায় ভাঙা হচ্ছে না বস্তিঘর। আইএস জঙ্গি দমনে বিমান হামলার প্রস্তাব আরব দেশগুলোর কর্মপন্থা নির্ধারণে প্যারিসে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং সেন্ট লুসিয়া সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ। এরপর বিকেল 3টায় বৈশাখী অর্থ বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।